আজকে বাজার কিন্তু ভালোভাবে শুরু করলেও একটা বড় ফল হয়, একটা গ্যাপ আপ ওপেন হয়, তারপর কিন্তু আরবিআই এর পলিসি ডিক্লেয়ার হওয়ার পর বাজার কিন্তু অনেকটা নিচে নেমে আসে এবং তারপর কিন্তু রিকভারি করতে সেই অর্থে পারে না এবং শেষের দিকে আবার কিন্তু দিনের লো ভেঙে গিয়ে ও বন্ধ দেয়, তারপর একটু এক্সপায়ারির জন্য অল্প একটু উপরে উঠে বন্ধ হয়, কিন্তু পুরো দিনটাই আজকে কিন্তু নেগেটিভের মধ্যে দিয়ে চলছিল। তাহলে আরবিআই এর পলিসিতে কি এমন বলা হলো যে যাতে বাজার এমন বাজেভাবে রিয়্যাক্ট করলো, সেটা নিয়ে তো আলোচনা করব। এবং এই পতন কি অব্যাহত থাকতে পারে, মানে কোনো ফান্ডামেন্টাল কারণে পতনটা হয়েছে যেটা আরও কিছুদিন কন্টিনিউ হতে পারে, তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। মন দিয়ে ভিডিওকে অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো আপডেট রিলিজ করলে তার আপডেট আপনার কাছে চলে আসে। এবার দেখুন, আজকে যখন এখানে বাজার ওপেন হয়েছিল, মোটামুটি চলছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পর 22,000 টাচও করেছিল, সুন্দর মনে হচ্ছিল যেন আবার একটা হাইয়ার হাই বা একটা নিউ লাইফ হাই এই উইকেই হয়তো করতে পারে। ওই যখন সবাই ভাবা হয় তখনই বাজার অন্যদিকে চলে, আর যখন কেউ ভাবে না তখন বাজার নতুন লাইফ হাই করে, এটাই নিয়ম বাজারের। যাই হোক, তো বাজার যে এই যে পড়লো, এটার দুটো মানে যেটা আরবিআই এর পলিসিতে যেটা হয়েছে সেটা একটু বলি। প্রথম কথা, যে আমাদের যে রেট, যেটা যেটা ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু অপরিবর্তিত আছে, মানে আগের পলিসিতে যা ছিল এই পলিসিতেও তাই অপরিবর্তিত আছে এবং সেটা বাজারের সবাই জানতো, মানে 100% ভোটিং ছিল যে হ্যাঁ ওটাই হবে, অপরিবর্তিত থাকবে, রেটের কোনো চেঞ্জ হবে না। তাহলে সেটাই তো হয়েছে, তাহলে বাজার কেন পড়েছে? এমন মনে করা হচ্ছে, একটা বাজার একটু আশা করেছিল যে লিকুইডিটি একটু বাজারে ক্রাঞ্চ আসছে, মানে লিকুইডিটির একটু অভাব ঘটছে বাজারে, তাহলে আরবিআই যদি ইন্টারেস্ট রেট ঠিক থাকলো কিন্তু একটু রেপো রেটগুলো চেঞ্জের মাধ্যমে একটু বাজারে বা সিস্টেমে একটু লিকুইডিটি যদি আনে তাহলে বাজারের ভালো লাগবে, এইটা বাজার আশা করেছিল। লিকুইডিটি বাড়াবার অনেক উপায় আছে, বন্ডের মাধ্যমে করতে পারে আরবিআই, বা রেপো রেটের একটু মানে হেরফের করে করতে পারে, এরকম অনেক কিছু করা যায়। কিন্তু যেটা যেটা দেখা গেল, আমাদের গভর্নর বললেন যে সত্যি যে এখানে আমাদের এখন লিকুইডিটি সিস্টেমে কম আছে, এটা উনি স্বীকার করলেন, ওনার বক্তব্যে ওটা দেখা গেছে, লিকুইডিটিটা একটু কম হয়ে আছে সেটা বললেন, ফিগার দিয়েও বললেন, আগে কত ছিল এখন কত ছিল, একটু কমেছে সেটা বললেন, কিন্তু তার রেমেডি হিসাবে কিছু করছে কিনা আরবিআই তা নিয়ে কিন্তু বললেন না, বা অ্যাটলিস্ট এই পলিসিতে তো উনি করলেন না। যখনই এইটা বাজার দেখলো তারপর কিন্তু বাজার একটু নিচের দিকে রিয়াকশন দিল এবং তারপর কিন্তু দিনের শেষে এখন বন্ধ হয়। তবে এবার আমার পার্সোনাল মতামতটা বলি, যদি আজকের দিনটা এক্সপায়ারি না হতো, আজকে জানেন উইকলি এক্সপায়ারি ছিল নিফটির, আজকে যদি উইকলি এক্সপায়ারি না থাকতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হলেও হতে পারতো, কারণ এক্সপায়ারির একটা ব্যাপার থাকে, যখন আপনার মেন ক্রিটিক্যাল লেভেল ভেঙে যাচ্ছে, 21,900 ভেঙে যাচ্ছে, 21,800 ভেঙে যাচ্ছে, এক সময় তো 21,700কেও চ্যালেঞ্জ জানিয়েছিল, 21,700রও নিচে গেছে। সুতরাং এই মেন যেসব জায়গায় আপনার মানে পুট রাইটাররা দাঁড়িয়ে আছে, সেসব জায়গাগুলো যখন ভেঙে যাচ্ছে তখন তো পরপর পজিশন আনওয়াইন্ডিং হবেই, তার জন্য কিন্তু আরো ক্যাসকেডিং এফেক্টটা বেশি হয়েছে, ঠিক আছে, যাকে বলে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, আরো মানে এক একটা মানে 21,900 ভেঙেছে, 21,000 পুট রাইটাররা ফেঁসে গেছে, তারা যখন পজিশন ছেড়েছে তারপর আবার নিচে বাজারে এসেছে, মানে সেন্টিমেন্ট এরকম হয়েছে, 21,800 21,700 এরকম। তো যাই হোক, আজকে হয়তো যদি এক্সপায়ারি না হতো তাহলে হয়তো অন্যরকম হতো। এবার যেটা প্রশ্নটা আসে, তাহলে এটা কি মানে পরবর্তীকালেও জারি থাকতে পারে? তার জন্য একটু ডেইলি চার্টে চলে আসবে, এটা নিফটির 15 মিনিটের চার্ট আপনারা দেখলেন, আর 15 মিনিটের চার্টের এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, এই যে আমি দাগটা টেনে রেখেছি, এই যে দাগটা টেনে রেখেছি, আমি ডেইলি চার্টেও সেটা নিয়ে আলোচনা করব, এই যে দাগটা টেনে রেখেছি এইটার মেন ভূমিকাটা কি সেটা কালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, যেখানে আমি আমার অপশান ট্রেডিংটা নিয়ে কথা বলবো, আজকে যে অপশান ট্রেডিংটা করেছি, কারণ পিএনএলটা কালকে আপডেটেড হয়ে যাবে, সুতরাং কালকে আমি ওইটা নিয়ে আলোচনা করব, একটু বড় ভিডিওটা হবে, কিন্তু এই পজিশনটা একটু লক্ষ্য রাখবেন। ডেইলি চার্টে এটার এই লেভেলটার একটু ইম্পর্টেন্স বোঝা যাবে, দেখতেই পাচ্ছেন আগে
এই সব লেভেল থেকে প্লাস মাইনাস 20-25 পয়েন্ট করে নেবেন নিফটি, যেহেতু এই সব জায়গা থেকে কিন্তু আগে রেজিস্ট্যান্স পেয়ে একটু নিচের দিকে এসেছিল, তার মানে কি এই লাইনটা একটু সাপোর্ট হিসেবে কাজ করবে। আজকে যে বন্ধ দিয়েছে সেটা কিন্তু একদম ওখানেই 21,700 রাউন্ড ফিগারে ধরে নিন, 21,700 প্রায় ওখানেই বন্ধ কিন্তু দিয়েছিল। 21,700-তে একবার আসার পর 21,800 পর্যন্ত উঠেছিল, মনে হচ্ছিল যেন বাজার রিকভারি করবে, কিন্তু রিকভারি না করে দিনের লোয়েস্ট পয়েন্টে গিয়ে শেষ করলো, সেটা কিন্তু একটু খারাপের দিক। তবে আজকে যদি এক্সপায়ারি না হতো তাহলে আমি বলতাম হ্যাঁ খুবই খারাপ, কিন্তু এক্সপায়ারির অঙ্কটা চলে, তাই জন্য আরও 1-2 দিনের কনফার্মেশন দরকার যে নিফটিতে একটু ভালো বা খারাপ একদম স্ট্রাকচারটা ব্রেক হয়ে গেছে কিনা সেটা জানার জন্যে। যদি কালকের জন্য যে লেভেলগুলো আমরা নজরে রাখবো, প্রথম কথা হচ্ছে যে এটা কি আরো কন্টিনিউ হতে পারে, যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, যেটা এই রিসেন্ট লো করেছে। সেটা কি, সেটা যদিও অনেকটা দূরে, কিন্তু ঠিক আছে, যা নিফটি এখন চাল দেখাচ্ছে একদিনে 200 পয়েন্টে 300 পয়েন্টও মুভ করছে, যাই হোক, সেটা হচ্ছে 21,200, 21,150 থেকে 21,200, যেটা অনেকটাই দূরে। সুতরাং অতটা দূরে না এলেও প্রথমে 21,600, 21,625 এই লেভেলটা প্রথমে আমরা দেখব, যেখান থেকে দুবার কিন্তু ও বাউন্স দিয়েছিল। 21,600 থেকে মনে আছে এই লেভেলটা, আপনারা যদি একটু জুম করে দিই, এই লেভেলটা যেখান থেকে কিন্তু আগে একবার মুভ করে লাইফ হাই করেছিল, এই জায়গা থেকে মুভ করেও কিন্তু লাইফ হাই নিয়েছিল। সুতরাং সেই 21,600-625 জোনটা প্রথম ইম্পর্টেন্ট জোন হবে। এইখানে যদি আসে সেই জায়গাটা হোল্ড হয় কিনা সেটা দেখতে হবে। সুতরাং 21,600-625 একদম শর্ট টার্মের জন্য, আর লং মানে একটু দূরের যদি সাপোর্ট চান তাহলে তো সেটা 21,150 থেকে 21,200-তে আছে। যাই হোক, অতটা আসবে বলে মনে হয় না, তবে 21,600-625টা একটু নজরে আমাদের রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে ফান্ডামেন্টাল কারণে। এবার বলি যে মানে আমার কি পার্সোনাল মতামত হলো যে ওই আরবিআই এর এই পলিসির জন্য যে বাজার ভেঙে পড়বে, মানে বাজারের এগেনস্টে আরবিআই এর পলিসি চলছে, আমার সেটা মনে হয় না। কারণ বিদেশের বাজারগুলো তো আমি ফলো করি, বিদেশের বাজারগুলোতে বা বিদেশের যে ফেড বলুন বা বিদেশের আরবিআই বলুন, যে মেন ব্যাংকগুলো আছে, তারা এই ইনফ্লেশনের বিরুদ্ধে যেভাবে ফাইট করেছে, তার তুলনায় ভারতের আরবিআই যেভাবে ইনফ্লেশনের বিরুদ্ধে ফাইট করে ইন্ডিয়াকে যে জায়গায় নিয়ে গেছে সেটা যথেষ্ট প্রশংসার যোগ্য। মানে গ্রোথকেও ঠিক রেখেছে, পরপর 3 বছর বা 2 বছর ধরে আমাদের কিন্তু জিডিপি 7-এর মতো চলছে। সুতরাং সেটা প্লাস ইনফ্লেশনটাও কন্ট্রোলে রেখেছে। তো এইটা কিন্তু মানে ভালো পলিসি না রাখলে বা টাইমিং ঠিক না রাখলে এটা হয় না। সুতরাং আরবিআই এর উপর পুরো ভরসা আছে, আরবিআই জন্যে কোনো বাজারের ব্যাপার হয়নি। আমার মনে হয় যে হ্যাঁ, একটা লিকুইডিটির একটু ব্যাপার ছিল, কারণ আজকে দেখবেন এফআইআইদের সেলিং, ক্যাশ মার্কেটে এফআইআইদের সেলিংটা বেশি হয়েছে, ডিআইআইরা বাই করেছে, তবে ডিআইআইরা তো বা আমাদের পয়সায় তো ডিআইআইরা কেনে, সেগুলো তো মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকেই বেশি আসে, কিন্তু লার্জ ক্যাপে যখন এফআইআইরা সেল করে লার্জ ক্যাপে, তাই জন্য ইন্ডেক্সটা একটু বেশি পড়ে। তাই দেখবেন ইন্ডেক্স আজকে বেশি পড়লেও কিন্তু কয়েকটা স্টক ভালো মুভ দিয়েছে। ঠিক আছে, সেই স্টক নিয়েও আলোচনা করব, একটু 2 মিনিট থাকুন। যেমন হ্যাল আজকে 5%-এর মতো প্লাস হয়েছে। সুতরাং সেই স্টকগুলো যেগুলো বাড়ার সেগুলো চলছে ঠিকঠাক। সুতরাং হয়তো কিছুদিন এরকম একটু কারেকশন ফেজ চলবে, ঠিক আছে, কিন্তু নাথিং, মানে দেখুন এই যে এইখানে যে কনসলিডেশন, এটা যে কনসলিডেশন ফেজটা চলছে বা এই জায়গাটা যে কনসলিডেশন ফেজটা চলছে কয়েকদিন ধরে, সেটা তো চলছেই, তার মাঝখানেই থাকবে বলে মনে হয়। মানে আরবিআই এর পলিসির জন্য আলাদা করে বাজারে যে গেল রব ওঠার কোনো মানে হয় না। মানে পলিসি যে খারাপ সেটা বলা যাবে না। যাই হোক, ভোটের আগে একটু তো আরবিআইকেও ঠিকমতো একই স্ট্যাটাস কিউ রাখারই প্ল্যান চলে সাধারণত, যে ভোটের আগে কোনো ছেড়ছানি করব না কিছুতে, সেটাই থাকে, সেটাই হয়েছে। সুতরাং তাতে আলাদা করে চিন্তিত হওয়ার কারণ আমার মনে হয় না করাই উচিত। তবে লেভেলগুলো যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবেন। উপরের দিকে 22,000 আবার যখন ক্রস করবে তখন একটু ভালো দিকে হবে, তবে মাঝে মাঝে বাজার কিন্তু এরকম ডিপস দেবে। আমার এখনো পার্সোনালিও বাই অন ডিপ স্ট্র্যাটেজি আছে, কালকে আমি ভিডিও করে বলবো আজকে বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে কিভাবে জিনিসগুলো হলো, সেটা একটু কালকে জানাবো ভালো করে এক্সপ্লেন করে। আজকে একটা স্টক নিয়ে আলোচনা করি,
সেটা হচ্ছে আপনাদের মানে আমার চ্যানেলে যারা আছেন সবাই মনে হয় মোটামুটি জানেন আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক সিডিএসএল, আজকে সেটা 2000 একদম রাউন্ড ফিগার 2000-এ বন্ধ দিয়েছে, আমিও অবাক, কিন্তু 2000 টাকা চলে এলো। একটু নস্টালজিকই লাগছে, কারণ সঞ্জয় টক্স, আমার একটা হিন্দি চ্যানেলও আছেন জানেন, সঞ্জয় টক্স চ্যানেলে আমি প্রথম এই স্টকটাকে 400 টাকায় কভার করেছিলাম, 400 টাকায়। সেই স্টক দেখতে দেখতে 2000 টাকা 5 গুণ হয়ে গেল। এই চ্যানেলেই আমি 800 টাকায়, 900 টাকায়, 1000 টাকায়, 1100 টাকায় বহুবার বলেছি। প্লিজ আপনারা যদি সেটা ফলো করে থাকেন বা আমার সেই কথাগুলো যদি শুনে থাকেন অ্যাটলিস্ট কোনো ভিডিওতে, নিজে ইনভেস্টমেন্ট করেছেন সেটা তো নিজের ব্যাপার, কোনো তো ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিই না, যদি মনে থাকে যে হ্যাঁ আমি ভিডিওতে কভার করেছিলাম, প্লিজ নিচে একটু কমেন্ট বক্সে করে জানাবেন। তো সেই সিডিএসএল আজকে কিন্তু 2000 ক্রস করছে বা টাচ করছে, যেটা দেখে সত্যি ভালো লাগে। একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেব অল্প ছোট্ট করে। একটা মনোপলিস্টিক বিজনেস, মনোপলি বলবো না, এর মধ্যে সিডিএসএল আছে, এনএসডিএলও আছে, মানে ডিওপলি বলতে পারেন। সিডিএসএল এরা ডিম্যাট সার্ভিসেস প্রোভাইড করে, মানে আপনি যে শেয়ার কিনি, কোনো শেয়ার কিনি, সেটা যেখানে জমা থাকে সেটা তো ব্রোকারের কাছে জমা থাকে না, ব্রোকার তো একটা মিডিয়া, ব্রোকাররা ব্রোকারের মাধ্যমে আমরা কিনে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে সেটাকে সেভ করা হয়। সেই ডিম্যাট অ্যাকাউন্ট বেশিরভাগ সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বা সিডিএসএল এবং এনএসডিএল প্রোভাইড করে। তো সিডিএসএল এর এটা মোটামুটি একচ্ছত্র বিজনেস, মোটামুটি মানে এর আরও যে দিন দিন কম্পিটিটর হবে তা নয়। মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছেন 20,000 করোড়ের মতো, ঠিক আছে, মোটামুটি কোম্পানি, মানে বিশাল বড় কোম্পানি নয়, বিশাল বড় কোম্পানি হওয়ার দরকারও নেই। তবে মনে হয় ভারতের আস্তে আস্তে নতুন প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং আগামী 10 বছরে আরও নিশ্চয়ই হবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যেতে পারে। একটা বারবার বারণ করছি, সিডিএসএল কিন্তু আমি কখনো সুইং ট্রেডিংয়ের জন্য ট্রেড করি না, শুধুমাত্র আমি ইনভেস্টমেন্টের জন্যই আমি আমার পোর্টফোলিওতে অ্যাজ আ ডিসক্লেমার আছে, সুতরাং কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন স্টক পিইটা একটু বেশি, 60-এ চলে গেছে, মাঝখানে কম ছিল কিন্তু ইদানিং তো দামটা আরও একটু বেড়েছে, সুতরাং সেই অনুযায়ী পিইটাও বেড়েছে। আরও সিই আরওই 23%, 30% যথেষ্ট ঈর্ষণীয়, ঠিক আছে। প্রোমোটার হোল্ডিং দেখে ঘাবড়াবেন না, এগুলো কর্পোরেট গভর্নেড বডি, যেমন ইনফোসিসেরও প্রোমোটার হোল্ডিং দেখবেন কিছুই নেই, তো তার মধ্যে ঠিক আছে। এখানে এটা মেন সিডিএসএলটা মেন বিএসসি চালায়, বোম্বে স্টক এক্সচেঞ্জের, তো সেক্ষেত্রে ঠিকই আছে, খারাপ নয়। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব কিছু একদম ঠিক, যা একটা স্টেবল বিজনেসের যা হতে পারে তাই। এর বিজনেস যে খুব একটা আহামরিও হবে তা নয়, এটা কি স্টেবল, মানে সলিড, ধীরে ধীরে গ্রোথ হওয়ার মতো কোম্পানি, ঠিক আছে। আর এগুলো বুল মার্কেটে ভালো কাজ করে, কারণ বুল মার্কেটে অনেক নতুন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়, অনেক মানুষ ডিম্যাট ট্রানজাকশন করে। আবার যখন বিয়ার মার্কেট চলে তখন একটু এই স্টকগুলো নিচে একটু কারেক্ট হয়, কারণ তখন আর লোকে তো ইচ্ছা করে আর স্টক মার্কেটে আসে না, স্টক মার্কেটটা তখন বেশিরভাগ লোক বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তো সেই অনুযায়ী, সুতরাং এগুলো একটা সাইকেল অনুযায়ী চলে। তো এখন বুল মার্কেট চলছে, দেখতেই পাচ্ছেন স্টকের দামও বাড়ছে, মোটামুটি এরকম ঠিক আছে। যদি দাম দেখেন মোটামুটি এই যে 990 টাকায় মানে 1 বছর আগেও 900 টাকা এরকম টাকায় চলছিল, এখন তো বেড়ে সেটা 2000 টাকা হয়ে গেছে, প্রায় ডবল হয়ে গেছে 1 বছরের মধ্যেই। আপনি যদি দেখেন এখানে সিডিএসএল অপারেটিং প্রফিট যদি আমি ইয়ার অন ইয়ার দেখি, মোটামুটি প্রত্যেক বছরই কিন্তু দেখুন 212, তারপর 365, 319, মাঝখানে একটু ডিপ এরকম হয়, তবে স্টেবল বিজনেস, মাঝে মাঝে মানে প্রফিটেবল, এই নয় যে কখনো লস হচ্ছে বা বেশি কিছু হচ্ছে, এই নয়। ডিভিডেন্ড পে করে, ভালো মতন ডিভিডেন্ডও পে করে কোম্পানিটা, সুতরাং ঠিক আছে, হরে ধরে মোটামুটি ঠিক আছে। যদি কেউ স্টেবল বিজনেসের দিকে লক্ষ্য রাখতে চান, যে আমার খুব আহামরি বিজনেস চাই না কিন্তু স্টেবল বিজনেস হবে, যার ভিজিবিলিটি আছে, মনোপলিস্টিক বিজনেস, এরকম যদি কেউ চান তাহলে এই স্টকটা নিজের অ্যানালিসিসের জন্য রাখতে পারেন। নিতে হবে সেটা বলছি না, নিজের অ্যানালিসিস করবেন, নিজে জানবেন বুঝবেন, তাই জন্য আমার লং টার্মের ভিউ থেকে আমার এটা আছে, তাই জন্য আছে। যাই হোক, সেন্ট্রাল সিডিএসএল 2000 টাচ করেছে বলে একটু বলার ইচ্ছা ছিল, তো সেটা বললাম। বাদবাকি সব স্টকগুলো তো চলছে, পাওয়ার সেক্টরের স্টকগুলোর উপর তো নজর রাখছেন আশা করি। হ্যাল আজকে বেড়েছে, এছাড়া সরকারি ব্যাঙ্কগুলোও ঠিকঠাক চলছে। এসবিআই আগের দিন একটু চিনিয়ে দেওয়া হয়েছিল, এসবিআই আবার রিট্রেসমেন্ট এলে দেখতে হবে, দুদিনে বেশ ভালো মুভমেন্ট দিয়েছে। তবে এসবিআই এর থেকে তো আমার মনে হয় ছোট ছোট ব্যাঙ্কগুলো, পিএনবি বলুন, ইউকো ব্যাঙ্ক বলুন, কয়েকদিনে বেশ ভালো রিটার্ন দিয়েছে ইনভেস্টারদের বা ট্রেডারদের। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।